বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ ব্যাপারটা কীরকম, বায়ুর চাপ কিভাবে আসে, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, কিভাবে মাপা হয়, এইগুলো একটু আলোচনা হবে। খুব ছোট্ট একটু অংশ। এই চ্যাপ্টারটা মূলত অনেক বইয়ে দেখবে আর্কিমিডিসের সূত্র ওই চ্যাপ্টারটাতেই দেওয়া আছে। তো বায়ুমণ্ডলীয় চাপের ব্যাপারটা আসছে কিভাবে, যে আমাদের পৃথিবী, সেই পৃথিবীর চারদিকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বায়ু পৃথিবীকে বেষ্টন করে আছে। মানে তুমি এভাবে ভাবতে পারো যে এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা আমাদের পৃথিবী, সেই পৃথিবীর চারদিকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল কিন্তু পৃথিবীকে এভাবে বেষ্টন করে আছে। ক্লাস 10-এ পড়েছিলে তোমরা। এবং এই বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের গ্যাস থাকে, জলীয় বাষ্প থাকে এবং প্রচুর ধূলিকণা থাকে। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন একটা জ্বলন্ত আগুনের পিণ্ড ছিল। এবার ধীরে ধীরে যত ঠান্ডা হয়েছে তত ধীরে ধীরে শক্ত হয়েছে মাঝখানের অংশটা, আর যার ধারে যেটা গ্যাস ছিল সেই গ্যাসটা কিন্তু পৃথিবীকে ছেড়ে যায়নি। কি হয়েছে, কেন রয়ে গেছে, তার কারণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল। মানে এর মধ্যে যে সমস্ত গ্যাসগুলো আছে বা গ্যাসের অণুগুলো আছে, যে জলীয় বাষ্প আছে, যে ধাতব কণা বা অধাতব কণাগুলো আছে, তাদের সবগুলোকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে সবসময় আকর্ষণ করছে। তাহলে আমি বলতে পারি এই যে বিশাল বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলের একটা ওজন পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করছে, তাই না? এবং সেই ওজনটাকে আমি বলতে পারি বল, ফোর্স। ওয়েট মানেই হচ্ছে কিন্তু টাইপ অফ ফোর্স। তার মানে আমি বলতে পারি এই বায়ুমণ্ডলের অস্তিত্বের জন্য, বায়ুমণ্ডল থাকার জন্য পৃথিবীর উপর থাকা কোনো একজন ব্যক্তির উপর সবসময় একটা ফোর্স কাজ করছে, ঠিক? এবং সেই ফোর্সটাকে প্রতি একক ক্ষেত্রফলেই চাপ বলা হয়। সেটা আমরা জানি, প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে সেক্ষেত্রে বায়ুমণ্ডলের ওজন সংক্রান্ত যে বলটা রয়েছে, সেই বলটাকে যদি যার উপর প্রয়োগ হচ্ছে তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে যে চাপ পাবো সেই চাপটাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। সুতরাং বায়ু কিন্তু আমাদের শরীরের উপর চাপ দেয়, ঠিক? এবং বায়ু যদি চাপ না দিত তাহলে সেক্ষেত্রে একটা হিউম্যান বডি কখনোই তৈরি হতো না। কি বলবে, তা কি করে সম্ভব? দেখো ব্যাপারটা এইভাবে ঘটে যে মনে করো এই হচ্ছে মানুষ, সেই মানুষের শরীরে রক্ত বইছে। এবার রক্ত যেটা বইছে সেই রক্তটা কিন্তু আমাদের ত্বকের উপর বাইরের দিকে একটা চাপ প্রয়োগ করে, রক্তের একটা চাপ আছে। এবং তুমি মনে রাখবে সেই রক্তের চাপটা বায়ুর চাপ দ্বারা ব্যালেন্স হয়ে যায়। মানে যদি রক্তের চাপ না থাকতো তাহলে আমাদের শরীর সংকুচিত হয়ে যেত বায়ুর চাপের প্রভাবে। আর যদি তোমার রক্তচাপ থাকতো আর বায়ুর চাপ না থাকতো, তাহলে রক্তটা মানে স্থির অবস্থায় আমাদের শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হতো না, রক্তটা চারিদিকে আমাদের শরীর ভেদ করে, ত্বক ভেদ করে চারদিকে ছিটকে বেরিয়ে যেত, ঠিক? এই দুটো চাপ সবসময় পরস্পরকে ব্যালেন্স করে দেয়। তাহলে বায়ুমণ্ডল কিন্তু একটা চাপ রয়েছে এবং সেই চাপটা সাধারণত আমাদের শরীরের রক্তচাপকে ব্যালেন্স করে। কারো কারো শরীরে যদি রক্তচাপ বেড়ে যায় তখন সমস্যা হয়। কেন সমস্যা হয় বুঝতে পারছো? ইন জেনারেল অবস্থায় ব্যালেন্স করে, তাহলে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা বায়ুর চাপের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন শরীরে নানা রকম সমস্যা হয়ে যায়। প্রেশার কমে যাওয়া বা বেড়ে যাওয়া যেটা বলে রক্তের চাপ, সেই জন্য সমস্যাটা হয়, কারণ তখন সেক্ষেত্রে সাম্যাবস্থাটা বিঘ্নিত হয়। তো কতটা চাপ দেয় বায়ু, সেটা হচ্ছে প্রশ্ন। তো সে সম্পর্কে প্রথম যিনি ধারণা দিয়েছিলেন, তোমরা পড়েছো আগে, বিজ্ঞানী টরিসেলি তার একটা বিখ্যাত পরীক্ষা করেছিলেন। পরীক্ষাটা কিছুই নয়, একটা 1 মিটার লম্বা সুষম নল নিলেন, সেই নলটাকে উনি পারদ দ্বারা পূর্ণ করলেন। আমি নতুন করে মানে ডিটেলস ব্যাখ্যা কিছু করছি না। এবার সেই পারদপূর্ণ নলটাকে একটা পারদপূর্ণ পাত্র নিলেন, সেই পাত্রের মধ্যে উল্টো করে দাঁড় করে দিলেন, এরকম দেখতে, এইভাবে দাঁড় করে দিলেন। তো সাধারণভাবেই তোমার প্রশ্ন থাকবে, দেখো একটা জিনিস, উনি কিন্তু নলটাকে পারদ দ্বারা সম্পূর্ণ ভর্তি করেছিলেন এবং ভর্তি করার পর সেটাকে উল্টো করে পারদপূর্ণ পাত্রে প্রবেশ করালেন। তাহলে ভর্তি ভর্তি পারদ থাকা উচিত, কারণ সাধারণ অবস্থায় যখন নিয়েছিলেন তখন কিন্তু ভর্তি ভর্তি অবস্থায় নিয়েছিলেন।
কিন্তু দেখা গেল যখন উল্টে দিচ্ছেন তখন পারদ কিন্তু এটা 1 মিটার লম্বা মানে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার থাকে না, এইখানটা যেটা থাকে সেটা হচ্ছে 76 সেন্টিমিটার। ঠিক। এবার আমি তরলের চাপের ধর্ম থেকে আমি জানি যে আমি যদি একই আনুভূমিক তলে দুটো বিন্দু নিই, সাপোজ এ বিন্দু আর বি বিন্দু, তাহলে এ বিন্দুতে চাপ আর বি বিন্দুতে চাপ সবসময় সমান হবে, রাইট? এ বিন্দুতে চাপ আর বি বিন্দুতে চাপ সবসময় সমান হবে। আচ্ছা এবার ভেবে দেখো যে এখানে এ বিন্দুতে কে চাপ দিচ্ছে, এখানে এ বিন্দুতে যে চাপ দিচ্ছে সেটা দিচ্ছে বায়ু, তাহলে আমি বলতে পারি এ বিন্দুর চাপ মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, আমি সেটাকে P0 বললাম। আচ্ছা বি বিন্দুতে কে চাপ দিচ্ছে, বি বিন্দুতে কিন্তু বায়ু সরাসরি চাপ দিতে পারছে না, কারণ এটা তো বদ্ধ নল, তাই না? সুতরাং বায়ু সরাসরি এই অংশে চাপ দিতে পারছে না, তাহলে চাপটা দিচ্ছে কে? চাপটা দিচ্ছে বি বিন্দুর উপরে যে 76 সেন্টিমিটার পারদ আছে, সেই পারদের ওজন ওই বিন্দুতে বল প্রয়োগ করছে, এবং সেই বলটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমি চাপ পাবো। তাহলে এখানে তোমাকে যে চাপ দিচ্ছে সেটা দিচ্ছে হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। দেখো এটাই আমরা কিন্তু ব্যবহার করে থাকি, তোমরা হয়তো আগেও পড়েছো যে বায়ুমণ্ডলীয় চাপ কি 76 সেন্টিমিটার উচ্চ পারদ স্তম্ভের চাপ, এবং সেটা কত হবে তোমরা জানো। পি এর এক্সপ্রেশন কি? পি এর এক্সপ্রেশন হচ্ছে HDG। তাহলে এই ফর্মুলা যদি বসাই, প্রথমে H, তাহলে H হচ্ছে 76 সেন্টিমিটার, আচ্ছা ডি হচ্ছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, আর জি হচ্ছে তোমার সিজিএস সিস্টেমে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, সবটাই সিজিএস এ ক্যালকুলেশন, তাহলে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এটাকে নিউটন পার মিটার স্কয়ারে যদি করো তাহলে এটা হবে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার, অথবা এটাকেই তুমি বলতে পারো পাস্কাল। ঠিক। তাহলে বায়ুমণ্ডলের চাপ কেন 76 সেন্টিমিটার পার স্তম্ভ সেটা নিশ্চয়ই আশা করছি বোঝা গেছে। আচ্ছা চাপের অন্যান্য আরো একক আছে, অনেক সময় বার, এই বারটাকেও বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের একক হিসেবে ব্যবহার করা হয়। এক বার সমান কত তুমি মনে রাখবে, এক বার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এক বার সমান যদি এটা হয় তার মানে এই গোটাটা হচ্ছে বার, তাহলে আমি বলতে পারি এখান থেকে P0 ইকুয়াল টু 1.013 বার। এভাবেও আমি বায়ুমণ্ডলের চাপকে প্রকাশ করতে পারি। তাই এই হচ্ছে তোমার বায়ুমণ্ডলীয় চাপের মান। ঠিক। কোন যন্ত্রের সাহায্যে এটাকে মাপা যায়? তুমি মনে রাখবে টরিসেলি প্রাথমিক ধারণা দিয়েছিলেন এভাবে নির্ণয় করা যায়। তারপর এটাকে তো সবসময় ধরে রাখা যায় না, তোমাকে ধরে না রাখলে এটা তো পড়ে যাবে। সুতরাং গোটা ব্যাপারটাকে একটা যন্ত্রের মতো আকার দেওয়া হয়েছিল। যন্ত্রের মতো মানে কি, গোটাটাকে একটা সরু ধাতব নলের মধ্যে প্রবেশ করানো হয়েছিল, সরু ধাতব নলের উপর প্রবেশ করানো হয়েছিল। এই অংশটাই ছোট একটা জানলা মতো করে দেওয়া হয়েছে, বাকি সবটা কিন্তু দেখতে পাচ্ছ না বাকিটা। তুমি শুধুমাত্র যে অংশটাই পারদটা দেখা যাবে, পারদের তলটা, সেই অংশটা খালি খোলা রেখেছে, বাকি গোটাটাই ধাতু দিয়ে মুড়ে দিয়েছে। তারপর গোটা ব্যাপারটাকে এরকম একটা আরো ব্যবস্থা থাকে, চামড়ার থলি থাকে, পারদ লেভেলটাকে অ্যাডজাস্ট করার একটা পিন থাকে, যাই হোক অত আমার জানার দরকার নেই। এবং গোটাটা যে যন্ত্রের আকারে দেওয়া হচ্ছে সেই যন্ত্রটাকে বলা হয় ব্যারোমিটার। তাহলে ব্যারোমিটার হচ্ছে সেই যন্ত্র যে যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ মেপে থাকি। সরাসরি ওই ব্যারোমিটারের পারদের পাঠ কত সেখান থেকে আমরা সরাসরি বায়ুর চাপ কত বলতে পারি। এবং তুমি মনে রাখবে, তুমি জানো যে যত উচ্চতা বাড়ে তত কিন্তু পারদের চাপ বা বায়ুর চাপ কমতে থাকে। মানে সব জায়গায় কিন্তু বায়ুর চাপ সমান নয়, কলকাতায় যেটা বায়ুর চাপ হবে পুরীতে সেটা হবে না, আবার দার্জিলিংয়ে সেটা চেঞ্জ হয়ে যাবে। তুমি মনে রাখবে এই যে তোমার বায়ুমণ্ডলীয় চাপ বললাম, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয় অ্যাকচুয়ালি, সেটার শর্ত আছে। যেমন তোমার সমুদ্র পৃষ্ঠে হতে হবে, 45 ডিগ্রি অক্ষাংশ হতে হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হতে হবে। এতগুলো কন্ডিশনের পর 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। তো মোটামুটি সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশ হয়ে পাওয়া যাবে না, মোটামুটি সমুদ্রপৃষ্ঠে প্রায় 76 সেন্টিমিটারের কাছাকাছি পাওয়া যায়। কিন্তু যত উপর দিকে উঠবে, তুমি দার্জিলিং এর দিকে যদি চলে যাও, তাহলে সে কিন্তু 76 সেন্টিমিটার থাকে না, ওটা অনেকটাই কমে যায়। ঠিক। যাই হোক,
এরপর আরেকটা যন্ত্র নিয়ে ছোট্ট করে পড়বো, যেটাকে বলা হয় ম্যানোমিটার। ম্যানোমিটার যন্ত্রটা কিন্তু একদম নতুন বলতে পারো, যদিও তোমাদের ক্লাস 10-এ কিছুটা ধারণা দেওয়া ছিল ম্যানোমিটার যন্ত্রটা কি। ম্যানোমিটার ম্যানোমিটার হচ্ছে আবদ্ধ কোনো অংশে যদি কিছু পরিমাণ বায়ু থাকে, ম্যানোমিটার, সেই আবদ্ধ বায়ুর চাপ নির্ণয় করার জন্য ম্যানোমিটার যন্ত্রটা ব্যবহার করা হয়। আর এমনি বায়ুর চাপ যদি বলে তাহলে সেক্ষেত্রে তুমি বলবে যে ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। তো এখানে ম্যানোমিটার ব্যাপারটা কিরকম? ম্যানোমিটার কিছুই নয়, এটাও একটা ইউ আকৃতির নল, যে ইউ আকৃতির নলটা পারদ দ্বারা পূর্ণ থাকে। কিভাবে নির্ণয় করা হয়? আচ্ছা, এটা হয়ে যাচ্ছে একটা ইউ আকৃতির নল। সেই ইউ আকৃতির নলটা প্রাথমিক অবস্থায় পারদ দ্বারা পূর্ণ থাকে, মোটামুটি একটা দুটো একটি সমান হয় না, যাই হোক এটা হচ্ছে একটা ইউ আকৃতির নল, রাইট। আর তার আগে বলে রাখি ম্যানোমিটার আবার দু রকমের হয়, একটা হচ্ছে ওপেন টিউব, একটা হচ্ছে ওপেন টিউব ম্যানোমিটার, আর একটা হচ্ছে ক্লোজ টিউব ম্যানোমিটার। ওপেন টিউব ম্যানোমিটার মানে কি? ওপেন টিউব ম্যানোমিটার মানে হচ্ছে যে খোলা মুখ ম্যানোমিটার, অর্থাৎ এই প্রান্তটা খোলা থাকবে আর এই প্রান্তটা সাধারণত যে পাত্রে রাখা গ্যাস, গ্যাসের চাপ আমরা নির্ণয় করব তার মুখে আমরা এইটাকে এই প্রান্তটাকে যোগ করব। মনে করো এটা হচ্ছে ম্যানোমিটার, এখানে স্বাভাবিক অবস্থায় দুটো বাহুতেই পারদ আছে, মানে পারদটা গোটাটা এইভাবে পূর্ণ আছে, এবং সাধারণ অবস্থায় তুমি জানো যে পারদের লেভেল সেম থাকবে। এবার তুমি মনে করো যে পাত্রে রাখা বায়ুর চাপ তুমি নির্ণয় করবে তার মুখে আমি এই বাঁ দিকের মুখটাকে লাগিয়ে দিলাম। এখানে মনে করো সেই আবদ্ধ বায়ু আছে, ক্লোজড, ক্লোজ না হলে কিন্তু হবে না, এখানে আবদ্ধ বায়ু আছে, এবং তাহলে আবদ্ধ বায়ুটা এদিকে চাপ দেবে, তাহলে বাম বাহুর উপর যে চাপটা হবে সেটা হবে আবদ্ধ বায়ুর চাপ, আর এই ডান বাহুর উপর যে চাপটা হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, তাই না? এবার দুটো কন্ডিশন এরাইজ করতে পারে, আইদার হতে পারে আবদ্ধ বায়ুর চাপ এই বায়ু মানে প্রমাণ বায়ুর চাপের থেকে বেশি হতে পারে, অথবা আবদ্ধ বায়ুর চাপ সাধারণ বায়ুর চাপের থেকে কম হতে পারে। যদি আবদ্ধ বায়ুর চাপ বেশি হয়, যদি আবদ্ধ বায়ুর চাপ বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এই বাহুতে পারদটা নামবে, কারণ এখানে চাপটা বেশি, তাহলে পারদটা নেমে গেল, আর এখানে কি হলো, পারদটা উঠে গেল, তাহলে দুটো লেভেল কিন্তু আর সেম রইল না। কতটা ডিফারেন্স হলো? এটা হচ্ছে এইচ, এখানে আমি কি বললাম, আবদ্ধ বায়ুর চাপ পি আর বায়ুমণ্ডলীয় চাপ বললাম পি0। তাহলে আবদ্ধ বায়ুর চাপ বেশি, যদি আবদ্ধ বায়ুর চাপ বেশি হয় তাহলে পি ইজ গ্রেটার দ্যান পি0, পি ইজ গ্রেটার দ্যান পি0, এবং আমি অবশ্যই লিখতে পারি পি ইকুয়াল টু পি0 প্লাস এইচডিজি, মানে এই বিন্দুতে চাপ পি0 তার সঙ্গে এইচ গভীরতা। আমি তো একটা জিনিস জানি যে একই গভীরতায় যদি দুটো বিন্দু নিই তাহলে চাপ সমান হবে, তাহলে এই বিন্দুতে চাপ কত? এই বিন্দুতে চাপ হচ্ছে আবদ্ধ বায়ু চাপ, আর এই বিন্দুতে চাপ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে সেই পি0 তার সঙ্গে এইচ উচ্চতার পারদ যেটা আছে তার যেটা চাপ যদি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমি এই বিন্দুতে চাপ পাবো, এবার এই বিন্দুতে চাপ মানে এই বিন্দুতে চাপ, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি পি হয়ে যাবে পি0 প্লাস এইচডিজি। দেখো খুব সহজে আমি যদি বায়ুমণ্ডলীয় চাপের মান জানি আর এইচ কতটা ডিফারেন্স রয়েছে সেটা যদি বের করে দিতে পারি তাহলে খুব সহজে এখানে যে আবদ্ধ বায়ু আছে বা আবদ্ধ গ্যাস আছে, সবসময় বায়ু হতে হবে, বায়ু হতে সমান সমান হয়ে যাবে, যে আবদ্ধ গ্যাস আছে সেই গ্যাসটা কি পরিমাণ চাপ দিচ্ছে আমি বের করে দিতে পারবো। এবার উল্টোটাও হতে পারে, উল্টোটা হতে পারে মানে কি, তোমার তো হতেই পারে যে বায়ুমণ্ডলীয় চাপের থেকে পিটা কম। আচ্ছা, তাহলে কি ধরনের কন্ডিশন অ্যারাইজ করবে? তাহলে যেটা অ্যারাইজ করবে অবভিয়াসলি বায়ুমণ্ডলীয় চাপ বেশি বলেছি তার মানে এটা অনেকটা নিচে নেমে যাবে, আর এটা কিন্তু অতটা নিচে নামবে না, আমি একই ছবিতে করে দিলাম, তাহলে এই কন্ডিশনটা অ্যারাইজ করবে, এবং এক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি দুটো লেভেল সমান হবে না। আমি ধরে নিলাম এই যে ডিফারেন্সটা এলো এই ডিফারেন্সটা হচ্ছে এইচ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে পি0 এর মান বেশি, তাহলে আমি বলতে পারি সেক্ষেত্রে এটা হয়ে যাবে পি0 মাইনাস এইচটিজি। একই রকম ভাবে তুমি একটা জিনিস খেয়াল করো যে আমি যদি পি0 এর মান জানা থাকে, এইচটা তো সরাসরি দেখতে পাচ্ছি, আমি কিন্তু আবদ্ধ বায়ু বা আবদ্ধ গ্যাসের কতটা চাপ দিচ্ছে সেটা কিন্তু আমি ওই ফর্মুলা থেকে বের করে দিতে পারি। এটাকে বলা হচ্ছে ওপেন টিউব ম্যানোমিটার, রাইট?
ওপেন টিউব ম্যানোমিটার মানে কি, একটা প্রান্ত আমি সবসময় ওপেন রাখছি। কোথায় ওপেন রাখছি? বায়ুমণ্ডলে ওপেন রাখছি। এবার যদি ক্লোজ টিউব বলে তাহলে সেক্ষেত্রে আমি কি কি জিনিস হবে বুঝতেই পারছো নাম থেকে। ক্লোজ টিউব ম্যানোমিটার মানে সেক্ষেত্রে এই অংশটাকে ক্লোজ করে দেবো, এই অংশটাকে আমি ক্লোজ করে দেবো। এবং এই অংশ ক্লোজ করে দিলে তো আর বায়ু থাকবেই না। হ্যাঁ ঠিক কথা। তোমার এখানে কিন্তু আর বায়ুর কোনো ব্যাপার এইখানটাই রইল না। দেখো এই হচ্ছে ছবি। এবং এক্ষেত্রে যেহেতু এখানে বায়ু নেই, আমার এখানটা শূন্য, তাহলে যখনই আমার এখানে আবদ্ধ গ্যাসের সঙ্গে অ্যাড করব, তাহলে সব সময় কিন্তু পালকটা এই প্রান্তটাই উঠে থাকবে, কারণ এখানে তো আমি ধরেই নিচ্ছি অলমোস্ট কিছু নেই। তাহলে এই অংশটায় চাপটা বেশি হবে, তাহলে বায়ু চাপ দেওয়ার কিছু নেই, আমার এদিক থেকে চাপ বেশি হবে আবদ্ধ। এবং সেক্ষেত্রে আবদ্ধ চাপটা কত হবে? এখানে P0 আর কোনো ব্যাপার নেই, P0 এর কোনো কাজ নেই। এই পার্থক্যটা আমাকে খেয়াল করতে হবে, এই পার্থক্যটা আমাকে দেখতে হবে। সাপোজ এই পার্থক্যটা হচ্ছে H, ঠিক? তাহলে তুমি মনে রাখবে এটা যদি H হয় তাহলে এক্ষেত্রে সরাসরি বায়ুর চাপ হয়ে যাবে P ইকুয়াল টু HdG। P0 এর কোনো ফাংশন নেই, সরাসরি P ইকুয়াল টু HdG করে আমি নির্ণয় করে ফেলবো। এবং H এর মান তুমি সরাসরি দেখতে পাচ্ছ, সেটাকে ব্যবহার করলে D হচ্ছে পারদের ঘনত্ব, G হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ দ্রবণ। তাহলে এইভাবে আমি কোনো জায়গায় আবদ্ধ গ্যাসের চাপ ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে বের করতে পারি। আচ্ছা, বায়ুচাপের একটা সহজ অ্যাপ্লিকেশন বলতে পারো সাইফন যন্ত্র। এটা ক্লাস 9 এ তোমাদের ছিল। খুব ছোট করে আমি গোটা ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি। সাইফন, সাইফন কি পড়েছিলে? যে সাইফন হচ্ছে একটা ইউ আকারের নল, ইউ আকারের রবারের অথবা কাঁচের নল, যার দুটো বাহুর দৈর্ঘ্য কখনোই সমান থাকে না। কি কাজে লাগে? মনে করো কোনো একটা স্থানে একটা বড় পাত্রে বেশ কিছুটা পরিমাণ তরল আছে, তুমি সেখান থেকে বেশ কিছুটা তরল ছোট একটা পাত্রে স্থানান্তর করতে চাইছো। এটা এত বেশি ভারী যে এটা এইভাবে উল্টে কাত করে তুমি জলটাকে ট্রান্সফার করতে পারছো না। জল হোক, তরল, যে কোনো ধরনের তরল হতে পারে। এখানে তরল পূর্ণ আছে, আমি এখান থেকে এখানে ট্রান্সফার করতে চাইছি, কিন্তু আমি এটা এত ভারী এটাকে কাত করতে পারছি না, ঠিক? বা উপরে আছে, মগে করে নিতে অনেক সময় লাগবে, বালতি করে নিতে সময় লাগবে, আমি তাড়াতাড়ি উইদাউট doing much work I want to transfer this a certain amount of liquid from this to this vessel। কিভাবে করব? সেটা যে ব্যবস্থার সাহায্যে করা হয় সেটাকে বলা হচ্ছে সাইফন। সাইফন কি আবার বলছি, এটা মোটামুটি একটা ইউ আকারের নল, যার দুটো বাহুর দৈর্ঘ্য সমান থাকবে না। রবারের নল যদি হয় তাহলে সেক্ষেত্রে তো তোমাকে নিজে থেকে চেঞ্জ করতে পারছো বাহুর দৈর্ঘ্যটাকে, যদি কাঁচের নল হয় তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করতে পারছো না। এইভাবেই তোমাকে তৈরি করতে হবে। আচ্ছা, কিভাবে তোমার ট্রান্সফার হবে, ট্রান্সফার হবে কেন, বা ট্রান্সফার করার নিয়মটা বলে দিই, যে যদি এরকম করতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। যেমন এটা মনে করো এমন একটা দুর্গম জায়গা যেখানে মনে করো পেট্রোল পাম্প নেই, সেই পেট্রোল পাম্প যদি না থাকে বা কেরোসিন যেখানে ব্যবহৃত হয়, ব্যবহার মনে করো তোমার গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, এবার তুমি তো পেট্রোল পাম্প নেই, করবে কি করে? তো দেখা গেছে কোনো একটা বড় জায়গায় পেট্রোলকে সঞ্চয় করে রেখেছে বা বড় গাড়িতে আছে, তুমি মনে করো হঠাৎ করে পেট্রোল লিক হয়ে গেছে, পেট্রোল শেষ হয়ে গেছে তোমার গাড়িতে, তখন সেক্ষেত্রে পেট্রোল পাম্প তো নেই, তাহলে তুমি একটা জায়গায় একজনের কাছে মনে করো প্রচুর পেট্রোল আছে, সে তোমাকে পেট্রোলটা দিতে চাইবে, কিভাবে দেবে? তো দেবার নিয়ম হচ্ছে আমাকে সাইফন ব্যবহার করতে হবে। তো প্রথমে যেটা করতে হয়, এই পাত্রটাকে সম্পূর্ণরূপে উল্টে দিতে হয় অবশ্যই, তাহলে তো পড়ে যাবে। সম্পূর্ণরূপে তরল দ্বারা, মানে যে তরলটাকে স্থানান্তরিত করছো সম্পূর্ণ তাকে তুমি এটাকে দিয়ে পূর্ণ করে দিবে। অবশ্যই উল্টানো অবস্থায়, মানে খোলা মুখটা উপর দিকে থাকবে। এবার দুটো মুখ তুমি আঙুল দিয়ে বন্ধ করলে, আঙুল দিয়ে বন্ধ করে প্রথমে তুমি একটা অংশ ছোট বাহুটা উপরের পাত্রে রাখলে, আর বড় বাহুটা তুমি এই ছোট পাত্রে রাখলে। রাখার পর প্রথমে তুমি বাঁ হাতটা ছাড়বে, বাঁ আঙুলটা ছাড়বে, বাঁ আঙুলটা ছেড়ে দিলে তারপর তুমি ডান আঙুলটা ছাড়বে। যদি ছেড়ে দাও তাহলে দেখবে তাহলে এরকম ব্যবস্থা হচ্ছে। এটা হচ্ছে একটা ইউ আকারের সাইফন, ইউ আকারের সাইফন সুষম হতে হবে,
মানে সরু মোটা হওয়া চলবে না, তাহলেই তুমি দেখবে আস্তে 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 তরল কিন্তু খুব সহজে বড় পাত্র থেকে ছোট পাত্রে বা অন্যের কোনো তেলের ট্যাঙ্ক থেকে তোমার গাড়ির ট্যাঙ্কে খুব সহজেই তরল স্থানান্তরিত হয়ে যাবে। এক্ষেত্রে এই নলটাকে সাইফন বলে। তোমার মাথায় অনেক প্রশ্ন থাকতে পারে যে কেন এটা হবে, যে আমি একটা ইউ আকারের নল প্রথমে তরল দ্বারা পূর্ণ করলাম, দুটো মুখ আমি আঙুল দিয়ে আটকে দিলাম, আটকে দিয়ে ছোট বাহুটাকে আমি যে পাত্র থেকে ট্রান্সফার করব সেই পাত্রে রাখলাম, আর বড় বাহুটাকে যে পাত্রে ট্রান্সফার করব সেখানে রাখলাম। তারপর বড় বাহু এখানে থেকে প্রথমে আঙুলটাকে সরালাম, সরিয়ে দেওয়ার পর এইখান থেকে আঙুলটাকে সরালেই ট্রান্সফার হয়ে যাবে। কেন এটা ঘটবে? আচ্ছা, কেন এটা ঘটবে সেটা করার জন্য আমি একই আনুভূমিক তলে দুটো বিন্দু নিলাম। সাপোজ এটাকে বললাম এ বিন্দু, এটাকে বললাম বি বিন্দু। তাহলে এ বিন্দুর গভীরতাটা এই তরলের তল থেকে h1, আর বি বিন্দুর গভীরতাটা এইখান থেকে মনে করো h2। আচ্ছা, বায়ুমণ্ডলের একটা চাপের ব্যাপার আছে, আমি ধরে নিলাম এখানে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে P0, তাই তো? তাহলে তুমি একটা জিনিস ভাবো যে এখানে তো বায়ুর চাপ আছে, এখানে বায়ুর চাপ আছে, এখানেও তাহলে বায়ুর চাপের সঙ্গে সমান হবে, তাহলে এটাও P0। তাহলে এ বিন্দুতে চাপ কত হবে তুমি সবসময় মনে রাখবে যে পি, এই বিন্দুতে চাপ কত হবে, এই বিন্দুতে চাপ হয়ে যাবে মানে পি এটা হয়ে যাবে P0 মাইনাস H1 dg। তুমি এভাবে মনে রাখতে পারো যে তরলের গভীরে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে P0 প্লাস HDG হয়। তাহলে এখানে গভীরে নয়, উপর দিকের কোনো বিন্দু চাইছি, তাহলে মাইনাস H1 dg হবে, ঠিক? অথবা তুমি অন্যভাবেও ভাবতে পারো যে PA তে যে চাপ আছে তার সঙ্গে এই পরিমাণ মানে PA, তার সঙ্গে আমি যদি HDG এই চাপটা যোগ করি মানে এই বিন্দুর চাপ প্লাস এই গভীরতার চাপ করলে আমি এই বিন্দুর চাপ পাবো। তাহলে PA প্লাস HDG মাস্ট বি ইকুয়াল টু P0। এটাকে যদি সাজাও দেখো পড়ে থাকছে PA ইকুয়াল টু P0 মাইনাস H1 dg। একই রকম ভাবে আমি যদি বি বিন্দুর চাপ বের করি, এটা হয়ে যাবে P0 মাইনাস H2 dg, তাই না? P0 মাইনাস H2 dg। এবার তুমি এখান থেকেই বুঝতে পারছো যে H1 H2 is greater than H1, তাহলে এই টার্মটা বড়, তাই না? এই টার্মটা বড়, তার মানে এই গোটা টার্মটা বড় এই টার্মটা থেকে। তাহলে আমি বলতে পারি PA is greater than PB, হতেই হবে, কারণ এখানে যেটা বিয়োগ করছে সাপোজ P0 এর মান হচ্ছে 100, H1 এর মান হচ্ছে মনে করো 20, আর H2 এর মান হচ্ছে 50। তাহলে এটা কত হবে? 100 মাইনাস 20 মানে 80, এটা কত হবে? 100 মাইনাস 50 মানে 50। তাহলে এ বিন্দুর চাপটা বেশি হয়ে যাচ্ছে না? তাহলে আমি বলতে পারি এখানে এ বিন্দুর চাপ বি বিন্দুর চাপের থেকে বেশি। যেহেতু বেশি, তাহলে সেক্ষেত্রে তরল সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে স্থানান্তরিত হয়। তাহলে সেই জন্য তরলটা এই অভিমুখে আস্তে 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 এই পাত্রে তরলটা এসে গিয়ে জমা হবে। বুঝে গেল? আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ওই যে বললাম দুর্গম জায়গায় তোমার তেল শেষ হয়ে গেছে, কারোর কাছ থেকে তুমি হেল্প চাইছো, তখন তো তুমি কিভাবে তুমি তেলটা নেবে? তখন সাইফন ক্রিয়ার মাধ্যমে করা হয়। শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ আগেকার দিনে তোমার সাইফন ব্যবহার করা হতো, সুতরাং সাইফনের ব্যবহার কিন্তু প্রচুর রয়েছে, ঠিক? বেশ, এখানে আমি একটা প্রবলেম আলোচনা করব ব্যারোমিটার সংক্রান্ত। যে তুমি মনে করো একটা ব্যারোমিটার, তোমার কাছে একটা ব্যারোমিটার আছে, তুমি সেই ব্যারোমিটারটা নিয়ে একটা লিফটে চেপে পড়লে just to examine the change in height in the mercury level। মানে তুমি তো একটা স্থানে আছো, যে কোনো স্থান, সাপোজ আসানসোলে আছো, সেই ব্যারোমিটারটা নিয়ে তুমি যদি লিফটে চেপেও যাও তাহলে তো তোমার বায়ুর চাপটা তো আর চেঞ্জ হওয়ার কথা নয়, কারণ কোনো একটা স্থানে তো বায়ুর চাপ নির্দিষ্ট। তাহলে এবার যখন লিফটটা যখন গতিশীল হবে তখন কিন্তু তার এফেক্ট ব্যারোমিটারের লেভেলের উপর পড়বে। তার লেভেল ব্যারোমিটারের, তার এফেক্টটা ব্যারোমিটারের লেভেলের উপর পড়তে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, বায়ুর চাপ কিন্তু পরিবর্তিত হবে না। যেটুকু চেঞ্জ আসবে সেটা হচ্ছে কিন্তু লিফটের মোশনের জন্য। তো তোমাকে প্রশ্ন দিয়েছে, সাপোজ তুমি একটা লিফটে চাপলে, তোমার কাছে একটা ব্যারোমিটার আছে, তুমি একটা লিফটে চেপেছো, সাপোজ লিফটটা এ ত্বরণে নিচের দিকে নামতে থাকছে। সাপোজ ইউ আর ইন এ লিফট which is moving downward with some acceleration small a, আর এখানে তোমার তো ব্যারোমিটার রয়েছে, ব্যারোমিটার নিয়ে তুমি রয়েছো, তাহলে সেক্ষেত্রে ব্যারোমিটারের লেভেলটা কতটা পরিবর্তন হবে? মানে 76 ছিল, সাপোজ এইচ আছে,
সাধারণ অবস্থায় এইচ থেকে এইচ ওয়ান হয়ে গেল বা এইচ ড্যাশ হয়ে গেল, সেই এইচ ড্যাশটা কত হবে, বা তুমি বলতে পারো এইচ মাইনাস এইচ ড্যাশ বা এইচ ড্যাশ মাইনাস এইচ, সেই টার্মটা কত হবে সেটা তোমাকে জানতে চাইছে। ঠিক আছে, কিভাবে করব, তাই না? তাহলে প্রথমত তুমি একটা জিনিস ভাবো যে ওই স্থানের, যে পার্টিকুলার স্থানের কথা বলছো, সেই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ একটা কিছু ধরে নাও। আমি ধরে নিলাম বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফেরিক প্রেসার, সেটাকে যদি আমি P0 বলি, তাহলে এইচডিজি এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রেসার ওই স্থানের, মানে ব্যারোমিটারটাকে আমি লিফটে নিয়ে যাবার আগে যে প্রেসারটা শো করছে, সাপোজ এইচ সেন্টিমিটার পার শো করছে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এইচডিজি, তাই তো? এবার লিফটে চাপলে কোথায় চেঞ্জ আসবে? লিফটে চাপলে যেটা চেঞ্জ হয়ে যায়, এই যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সাধারণ অবস্থার কথা বলি, সেই জিটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? তার কারণ হচ্ছে লিফটে যখনই আমি চাপি, কোনো একটা বস্তু হোক, কোনো এক ব্যক্তি হোক, আমি জানি শুধুমাত্র ওয়েটটা নিচের দিকে কাজ করে না, শুধুমাত্র ওয়েটটা যদি কাজ করতো তাহলে সেক্ষেত্রে তো ত্বরণটা জি হওয়া উচিত ছিল। কিন্তু এখানে কি হয়, যখনই আমি মেঝেতে পা দিচ্ছি তখন আমার উপর একটা নর্মাল রিয়াকশন চলে আসে। সেই নর্মাল রিয়াকশনের জন্য কি হয়, এক্সিস্টিং যেটা অ্যাক্সেলারেশন আছে সেটা জি এর থেকে কমে যায়। তাহলে লিফট যখন নিচের দিকে নামছে তখন তার এফেক্টিভ অ্যাক্সেলারেশন কার্যকর ত্বরণ কি হয়ে যাবে, জি মাইনাস এ হয়ে যাবে। ঠিক আছে, কমে যাচ্ছে, তাহলে এফেক্টিভ অ্যাক্সেলারেশন হয়ে যাবে জি মাইনাস এফ। জি মাইনাস এ আমি ধরে নিলাম, শুধু এটা চেঞ্জ হলে তো হবে না, এটা চেঞ্জ হলে তো বায়ুর চাপটাই চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে জি যেমন চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে এইচটাও চেঞ্জ হবে, এবং দুটো চেঞ্জ একসঙ্গে হয়ে কি হবে, P0টাকে আনচেঞ্জ রাখবে। তাহলে আমি ধরে নিলাম লেট দ্য ব্যারোমিটার রিডিং বি এইচ ড্যাশ, তাহলে জি ড্যাশ, জিটাও চেঞ্জ হচ্ছে, এইচটাও চেঞ্জ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি দ্বিতীয় ক্ষেত্রে যদি পি ড্যাশ বলি, তাহলে সেটা হওয়া উচিত এইচ ড্যাশ বি জি মাইনাস, ঠিক আছে? দুটো টার্ম চেঞ্জ হচ্ছে। এবার পি আর পি ড্যাশ তো আর ডিফারেন্ট নয়, কারণ আমি সেম প্লেসে করছি, তাহলে P0 মাস্ট বি ইকুয়াল টু P ড্যাশ, তাহলে আমার হয়ে যাচ্ছে এইচ ডি জি মাস্ট বি ইকুয়াল টু এইচ ড্যাশ ডি জি মাইনাস এ। আমার চাই কি এইচ ড্যাশ, তাহলে এইচ ড্যাশ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইচ জি বাই জি মাইনাস এ। এইচ ড্যাশ ইকুয়াল টু হয়েছে যে এইচ জি ইন্টু জি মাইনাস এফ। অবভিয়াসলি এখানে হরটা ছোট আগের থেকে, এই লবের থেকে হরটা ছোট, তাহলে লবের থেকে হরটা ছোট হলে মানে কি, আমি বলতে পারি এইচ ড্যাশ উইল বি গ্রেটার দেন এইচ, অর্থাৎ লিফট যদি নির্দিষ্ট ত্বরণে অবভিয়াসলি জি এর থেকে কম ত্বরণে নিচে নামে, তাহলে সেক্ষেত্রে ব্যারোমিটারের পার্ট বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে সেটাও তুমি বের করে দিতে পারো, এইচ ড্যাশ মাইনাস এইচ, এটা পড়ে থাকছে এইচ জি বাই জি মাইনাস এ মাইনাস এইচ, তাহলে এটা পড়ে থাকছে জি মাইনাস এ এইচ, যদি কমন নাও এটা পড়ে থাকছে জি মাইনাস জি প্লাস এ, তাহলে জি জি কেটে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে এ এইচ বাই জি মাইনাস এ। এই এতটা পরিমাণ ব্যারোমিটারের পার্ট পরিবর্তিত হবে, ঠিক আছে? তাহলে এই গেল তোমার ব্যারোমিটারের প্রবলেম। আচ্ছা, এছাড়াও তোমাকে বলে রাখি, ছোট ছোট বিভিন্ন ধরনের সমস্যা এখান থেকে দেয়, দিতে পারে, ঠিক? আমি একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি, আর্কিমিডিস নীতি সংক্রান্ত একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। কি বলছে দেখো, বলছে তোমার কাছে একটা বরফ আছে, বরফের টুকরো, সেই বরফের টুকরোটা কোনো একটা তরলে ভাসছে। A piece of ice is floating in a liquid, আর এটা কিন্তু একটা লিকুইড আছে, এবং সেই লিকুইডের ডেনসিটি বলেছে 1.5 গ্রাম পার সিসি। আর এখানে মনে করো বরফটা ভাসছে, ইটস ফ্লোটিং অন দ্য লিকুইড। কি বলছে, যখন বরফটা পুরো গলে যাবে, when the ice will melt totally, will there be any change in the level of liquid? মানে এক্ষেত্রে বলতে চাইছে বরফটা যদি সম্পূর্ণ গলে যায় তাহলে লিকুইডের লেভেলটা কি বাড়বে না কমবে নাকি অপরিবর্তিত থাকবে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। ক্লিয়ার? লেভেলটা বাড়বে না কমবে না অপরিবর্তিত থাকবে, এটা তোমাকে প্রশ্ন চেয়েছে। তো কিভাবে নির্ণয় করব? দেখো একটা জিনিস খেয়াল করো, বরফটা তো একটা জায়গা দখল করে আছে। যাই হোক, তুমি মনে করো একটা কি বলবো, একটা
আয়তন মাপক চোঙের কাজ করবে, মানে নিয়ে এক্সপেরিমেন্ট করছো। সাপোজ এটা পার দিয়েছে 50 সিসি, রাইট? পার দিচ্ছে 50 সিসি। তোমাকে দেখতে হবে বরফটা যখন সম্পূর্ণ গলে যাবে এটা 50 এর বেশি হবে না 50 এর কম হবে। সমান সমান কিন্তু হবে না। কেন হবে না তোমরা নিশ্চয়ই জানো, যে বরফ যখন গলে যায় আয়তনটা কিন্তু পরিবর্তিত হয়। একই রকম ভাবে জল যখন জমে বরফ হয় আয়তনটা কিন্তু পরিবর্তিত হয়। মানে 1 সিসি বরফ থেকে 1 সিসি জল পাওয়া যায় না। তাহলে এবার কিভাবে ব্যাখ্যা করব? তুমি একটা জিনিস ভাবো যে বরফ তো একটা সার্টেন ভলিউম দখল করে রেখেছে। এবার যখন গলবে তখন সেক্ষেত্রে দেখতে হবে, এবার তোমার বরফটা গলছে, তোমাকে দেখতে হবে বরফ যখন গলে যাবে তখন এই ভলিউমের থেকে বেশি ভলিউম হবে না এই ভলিউমের থেকে কম ভলিউম হবে, এই জিনিসটা দেখতে হবে। এ মনে করো 50 সিসি পার দিচ্ছে, সাপোজ এ 10 সিসি জায়গা দখল করে রেখেছে বরফটা। তাহলে বরফ যখন গলবে সেটা যদি গলে 11 সিসি হয়ে যায় তাহলে কি হবে? বাড়তি 1 সিসি জল, মানে পাটটা বাড়িয়ে দেবে। আর যদি বরফ গলে 10 সিসি থেকে 9 সিসি হয়, সাপোজ কমে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? পাট কমে যাবে। এই হচ্ছে তোমার মূল ব্যাপার, ঠিক? আচ্ছা, কিভাবে করছি দেখো, আমি ধরে নিলাম এখানে যে বরফ খণ্ডটা আছে তার ভর, ওখানে যে আইসটা নিয়েছি বরফ খণ্ডের ভর, এটাকে আমি এম ধরে নিলাম। তাহলে বরফ খণ্ডের আয়তন কত হবে, মানে যেটা অপসারণ করে রেখেছে, তাহলে আয়তন ইকুয়াল টু হয়ে যাবে m বাই ডেনসিটি। ডেনসিটি মানে এখানে ডেনসিটি অফ ওয়াটার, তাই তো? আমি ধরে নিলাম যেখানে ওই ডেনসিটিটা যদি d হয় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই জিনিসটা আসবে, ঠিক আছে? আচ্ছা, না এখানে তরলকে অপসারণ করেছে, তাহলে তরলেরটা নিতে হবে, তরলের ডেনসিটি নিতে হবে, ঠিক আছে? তার মানে এটা বরফ খণ্ডের আয়তন যদিও সমানই হবে, এখানে হয়ে যাচ্ছে অপসারিত তরলের আয়তন। তাহলে অপসারিত তরলের আয়তন কত হবে? আমি বলতে পারি m বাই dl, যেখানে dl টা হয়ে যাচ্ছে লিকুইডের ডেনসিটি, এটাকে আমি নাম দিলাম v1। হলো। এবার যখন বরফটা গলে জল হয়ে যাচ্ছে, বরফ তো গলে জল হবে, যখন যেখানে জল হচ্ছে তখন সেক্ষেত্রে সেই জলের আয়তন কত হবে? তাহলে বরফ গলে জলে পরিণত হলে সেই জলের আয়তন, সেটাকে যদি আমি v2 বলি তাহলে এটা হয়ে যাবে m বাই d ওয়াটার। এখন ওয়াটার হয়ে গেছে, তাহলে জলের আয়তন নেব। তাহলে এবার তোমাকে দেখতে হবে v1 বড় না v2 বড়। যদি v2 বড় হয় তার মানে কি জলের আয়তন বেড়ে গেছে, আর যদি v1 বড় হয় তার মানে কি হবে জলের আয়তনটা কমে গেছে, সোজা কথায়। তাহলে আমাকে দেখতে হবে v1 বড় না v2 বড়। তাহলে আমি কি করলাম, v2 বাই v1 করে দিই। v2 বাই v1 করলে পড়ে থাকছে m বাই dw, m বাই dl, তাহলে এটা পড়ে থাকছে dl বাই dw। এবার কোনটা বড়, লিকুইডের ডেনসিটি বড় না জলের? লিকুইডের ডেনসিটি হচ্ছে 1.5 আর জলের ডেনসিটি কত? 1 গ্রাম পার সিসি। তার মানে dl ইজ গ্রেটার দেন dw। তার মানে কি এটা গ্রেটার দেন 1, তার মানে আমি বলতে পারি v2 ইজ গ্রেটার দেন v1। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যে আয়তনটা হবে সেই আয়তনটা প্রথম ক্ষেত্রের আয়তনের থেকে অবশ্যই বেশি হবে। ঠিক আছে? কি করে করলাম বুঝে গেছে? প্রথমে দেখলাম বরফ কতটা জায়গা দখল করে রেখেছে, ঠিক আছে? ভলিউম অফ দ্য লিকুইড ডিসপ্লেসড বাই আইস, সেটা বের করলাম m বাই dl। আর একই রকম ভাবে বরফ গলে গেলে কতটা জায়গা লাগবে, জলের আয়তনটা কত বের করলাম, নিয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম কোন আয়তনটা বেশি। আমি দেখলাম গলে যখন জলে পরিণত হচ্ছে সেই আয়তনটা বেশি, তার মানে কি লেভেলটা উঠবে। ঠিক আছে?